আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে আদালতের রায়ে স্বস্তিতে অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশু সাংবিধানিক অধিকার ফিরে পেল মন্তব্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে নজিরবিহীন নিরাপত্তা। বিশ্বকাপ উৎসব ঘিরে শহর জুড়ে মোতায়েন হাজারো পুলিশ। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে উঠে বিয়ের প্রস্তাবের ব্যতিক্রমী ঘটনা। অনুমতি ছাড়া ভবনে প্রবেশের দায়ে আটক রাশিয়ান যুবক। এবং কুয়েতে সুলভ মূল্যের ব্যতিক্রমী ফ্রাইডে মার্কেট। নতুন পুরাতন পণ্যের সমাহারে বাংলাদেশের মার্কেটে ঘুরে বেড়ানোর যুদ্ধ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়ে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। তারা মনে করেন এই রায় যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া প্রতিটি শিশুর সমান সাংবিধানিক অধিকারকে পুনর্ব্যক্ত করেছে। সুব্রত চৌধুরীর রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর বাবা মায়ের কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। সর্বোচ্চ আদালত মনে করেছে এটি সংবিধানের 14তম সংশোধনীর নাগরিকত্ব সংক্রান্ত ধারার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নির্দেশনা কার্যকর হলে প্রতি বছর প্রায় 8 লাখ নবজাতকের নাগরিকত্বের আইনি অবস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারত। এই রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধু একটি নীতিগত বিরোধ নয়, এটি লক্ষ লক্ষ অভিবাসী পরিবারের ভবিষ্যৎ সরাসরি প্রভাবিত করত। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পরিবারগুলো যাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে বা নেবে, তাদের জন্য এই রায় একটি বড় স্বস্তির বার্তা। জন্মসূত্রে নাগরিক হওয়া এটা আমার সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্ট রায়ে এটা বহাল রেখেছেন, এটা আমরা অনেক খুশি। আমার মতো অনেকেই আতঙ্কের মধ্যে ছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা প্রচন্ড খুশি এবং উৎফুল্ল। জন্মের সূত্রে এখানে সবাই সিটিজেন হতে পারবে, এই রায়ে আমরা সবাই অনেক খুশি। I'm very happy the child born in America, they are citizen now. বিভিন্ন সংগঠন বলেছে, এই রায় যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুর সমান সাংবিধানিক অধিকারকে পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী সহ অন্যান্য দেশের অভিবাসীদের যেসব সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছেন বা করবেন, তাদের জন্য সুপ্রিম কোর্টের এই রায় বিশাল একটা স্বস্তির ব্যাপার। তারা এখন উৎফুল্ল সুপ্রিম কোর্টের এই রায়ে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। 4 জুলাইয়ের উৎসব ঘিরে শহর জুড়ে মোতায়েন করা হচ্ছে হাজার হাজার পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই। নগরবাসী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র জোহরান মামদানি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আলোর রোশনাই, নানা ধরনের সাজসজ্জা আর উৎসবের আবহে সেজেছে নিউ ইয়র্ক সিটি। এবারে হাডসন ও ইস্ট নদীতে অনুষ্ঠিত হবে সেইল 250 কর্মসূচি। এতে অংশ নেবে প্রায় 100টি জাহাজ এবং 27,000-এর বেশি নাবিক, ক্রু সদস্য ও বিভিন্ন দেশের প্রতিনিধি। ব্রুকলিন ব্রিজ জুড়ে থাকবে লেজার শো। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ তো চলছেই।
সব মিলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে নগর প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। Whether you will be watching the fireworks along the East River or celebrating on streets across the city, you will see thousands of our uniformed officers out in full force. তীব্র তাপপ্রবাহের মধ্যেও নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সমন্বিত প্রস্তুতি নেয়ার কথা বলেছেন সিটি মেয়র। The first is a series of water and air celebrations in honor of our nation's 250th anniversary. These include the International Naval Review, the International Aerial Review, Sailforth 250th Parade of Tall Ships on the morning of Saturday, July 4th. শহর জুড়ে যানজট এড়াতে সবাইকে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ড্রোন ব্যবহার থেকে বিরত থাকারও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে উঠে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন রাশিয়ান যুগল। পরে ধাতব রেলিং ধরে নিচের পর্যবেক্ষণ ব্যালকনিতে নেমে আসেন তারা। তবে প্রশাসনের অনুমতি ছাড়া ভবনের অ্যান্টেনা টাওয়ারে প্রবেশ করায় তাদের আটক করে পুলিশ। শ্রীত মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 1460 ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে রাশিয়ান যুগলের বিয়ের প্রস্তাব দেওয়া ও আংটি পরানোর এই ভিডিও ছড়িয়ে পড়েছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকাশ থেকে হেলিকপ্টারে পুরো ঘটনা পর্যবেক্ষণ করে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একটি টিম। আর ঘটনা দেখতে উৎসুক জনতার ভিড় বেড়ে যায় নিচে। এ সময় একটি ব্যানার উন্মোচন করে ওই জুটি, যাতে লেখা ছিল, ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। 102 তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের যে অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তার চেয়েও অনেক ওপরে থাকা অ্যান্টেনায় তারা কিভাবে পৌঁছালো তা স্পষ্ট নয়। পুলিশের বডি ওর্ন ক্যামেরার ফুটেজে দেখা যায় অ্যান্টেনায় দাঁড়িয়ে থাকা ওই জুটিকে নিচে নামিয়ে আনতে পুলিশ পাঠানো হয়েছে। আটক দুজনের নাম ইভান বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। 2024-এ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র স্কাই ওয়াকার্স এ লাভার স্টোরিতে অংশ নেন তারা। প্রামাণ্যচিত্রে শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ খেলা, রুফটপিংয়ের প্রতি তাদের ব্যাপক আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজের বোন জামাইয়ের দ্বারা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন পিএইচডি অধ্যয়নরত ভিক্টোরিয়া ক্যাসেল নামে এক শিক্ষার্থী। তদন্তকারীদের কাছে নিজেই হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত জোসেফ হর্নার। প্রসিকিউটররা জানান, হত্যার পর জোসেফই 999-এ কল দিয়ে পুলিশ ডাকেন। পরে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় জোসেফকে। নাসাউ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় জানায়, 29 জুন নিউ ইয়র্কের নর্থ মাসাপেকুয়ায় বহুতল ভবনে ঘটে মর্মান্তিক এই ঘটনা। নিহত ভিক্টোরিয়া ক্যাসেল নিউ ইয়র্কের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফেরাতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিস। বোর্ড অফ পিসের প্রথম লজিস্টিক্স বহর ইসরায়েলের কেরেম শালম ক্রসিং এর কাছাকাছি পৌঁছেছে, যেখানে আইএসএফ বাহিনীর জন্য জায়গা নির্ধারিত রয়েছে। মঙ্গলবার সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই বোর্ড গঠন করা হয়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বিশিষ্ট বাউল সাধক তাহমিন আরার রহমান লাইজুর একক সঙ্গীত অনুষ্ঠান। ফকির লালন শাহের অসাম্প্রদায়িক চেতনা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন সুলতানা হিমু। তোমার দয়াবিনে চরণ আমি সাধব কি মতে শীর্ষক লালন সন্ধ্যা হয়েছে নিউ ইয়র্কে। গোপন সাহার সঞ্চালনায় উডসাইডার অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে লালন ভক্তদের আগমনে। বিশিষ্ট লালন সাধক বাউল তাহমিন আরা রাইমুন লাইজুর একক পরিবেশনায় মাতোয়ারা ভক্ত, শ্রোতারা ও নিউ ইয়র্কের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন। আপনারা সবাই জানেন লাইজুর গানকে কতটা ভালোবাসে। তার এই কষ্ট শুধু তার নিজের নয়, আমাদের পরিবারের। প্রবাসী লালন ভক্তদের ভিন্ন আমেজের সন্ধ্যা উপহার দিতেই এই আয়োজন। আমাদের মিলনায়তন ভর্তি দর্শকে, উপচে পড়া দর্শকে
আজকের অনুষ্ঠানটি সফল হলো। আয়োজক ও লালন ভক্তদের ধন্যবাদ জানান শিল্পী তাহমিন আরা রহমান লাইজু। বাউল সম্রাট, মানবতাবাদী দার্শনিক ও আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইজি আজীবন গেয়েছেন মানবতার জয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে দূরপ্রবাস হয়ে ওঠে ফকির লালন শাহর আখড়া। সুলতানা হিমু, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে পায়ে হেঁটে তীর্থযাত্রারত একদল বৌদ্ধ ভিক্ষুর ওপর একটি পিকআপ উঠে যাওয়ায় 8 ভিক্ষু নিহত এবং 13 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। প্রদেশটির মুয়াং জেলার বান্না সি নুয়ান এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্তত 30 জনের ভিক্ষু দলকে একটি পিকআপ চাপা দেয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে যান। গুরুতর আহত 13 ভিক্ষুককে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা তীব্র ও রেকর্ড ভাঙা তাপদাহের পর অবশেষে ইটালির বিভিন্ন অঞ্চলে স্বস্তির ঝড় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ইটালি থেকে শুরু হওয়া একটি ঠান্ডা বাতাসের প্রবাহ ও নিম্নচাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। মিলান, তুরিন সহ উত্তরের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বজ্রঝড় এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে দেশের গড় তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। তবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী সপ্তাহের শুরুতে আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। গত জুন মাসের শেষ সপ্তাহে দেশ জুড়ে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ায় 22টি শহরে জারি করা হয়েছিল রেড অ্যালার্ট। রাশিয়ার সেনাদের জন্য চীনের একটি গোপন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি গত বছর অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী। ওই কর্মসূচিতে অন্তত 4 জন রুশ ও চীনা জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে 2 ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত এই প্রশিক্ষণে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততা রাশিয়া চীন সামরিক সহযোগিতার গুরুত্বকে স্পষ্ট করে। বিষয়টি ইউরোপে উদ্বেগ তৈরি করলেও বেইজিং এমন কোনো প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্সের হাতে আসা গোপন রুশ নথিতে 2025 সালের আগস্টে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভের জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনার তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয়েছে, বেলৌসভের অনুমোদনের পর রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন সামরিক স্থাপনায় প্রশিক্ষণ নিতে দেশটি সফর করে। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে আলোচনায় স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। মূলত প্রাথমিক চুক্তির 2টি গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ইরানের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে জানিয়েছে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দ্রুত জবাব দেওয়া হবে। কুয়েতে আছে এমন একটি মার্কেট যেখানে নতুন পুরাতন প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় খুবই সুলভ মূল্যে। শুধু তাই নয়, এই মার্কেটের বিক্রেতাদের বড় একটি অংশই বাংলাদেশি। তাই এখানে এলে অনেকটা বাংলাদেশের কোনো হকার মার্কেটে ঘুরে বেড়ানোর অনুভূতিও পাওয়া যায়। মার্কেটটির নাম সুক আল জুমায়া বা ফ্রাইডে মার্কেট। কুয়েত থেকে জিসান মাহমুদের রিপোর্ট। কুয়েতের সুক আল জুমা বা ফ্রাইডে মার্কেট বুধবার থেকে শনিবার সপ্তাহে 4 দিন খোলা থাকে এটি, যেখানে পাওয়া যাচ্ছে নতুন পুরাতন সব পণ্য। ক্রেতা ও বিক্রেতার ভিড়ে সপ্তাহের এই 4 দিন জমজমাট থাকে মার্কেটটি। দেশটির সুয়েক এলাকায় অবস্থিত বিশাল জায়গা জুড়ে সুক আল জুমা, যেখানে ক্রেতা বিভিন্ন দেশের হলেও বিক্রেতার একটি বড় অংশ বাংলাদেশি। দেখে অনেকটা মনে হবে যেন বাংলাদেশি কোনো হকার মার্কেট। সুলভ মূল্যে সব পণ্য পাওয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় এটি। এখানে বিশেষ করে সব দেশের মানুষজন এখানে মার্কেট করতে আসে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে বাঙালি সবচেয়ে বেশি। মার্কেটটিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে প্রচুর বাংলাদেশি, যারা একদিকে যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে নিজেরাও হয়েছেন স্বাবলম্বী। কুয়েত প্রবাসী এবং কুয়েতের নাগরিকদের কাছে অত্যন্ত সুপরিচিত মার্কেট। সুক আল জুমা বা ফ্রাইডে মার্কেটে কুয়েতের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের সাথে মিলছে বাংলাদেশি পণ্য।
গরমকালে ব্যবসায় কিছুটা বাটা পড়লেও শীতকালে স্থানীয়দের পদচারণায় মুখর হয়ে ওঠে এই মার্কেটটি। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৩ জন নিহত, অর্ধশতাধিক আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন। বুধবারও ইউক্রেনের খার্কিভ শহরের পাচা জেলায় আকাশ থেকে গ্লাইড বোমা নিক্ষেপ করে রাশিয়া হামলা চালায়। এতে ১৫ বছর বয়সী এক কিশোর সহ ২ জন নিহত ও ৩ শিশু সহ অন্তত ২৯ জন আহত হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে বুধবার রাশিয়া ছাড়া ১৫১টি ড্রোনের মধ্যে ১৩০টি এবং একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অবিবাহিত মায়েদের সন্তানদের জোরপূর্বক দত্তক দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এই ঘটনাকে ইতিহাসের কলঙ্ক বলে উল্লেখ করেন। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার আগে তিনি ভুক্তভোগী মা ও সন্তানদের সাথে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে দেখা করেন। সে সময় বিষয়টিকে রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী স্টারমার। ক্যাফে থেকে শুরু করে রাজপথ সবখানেই এখন একটাই আলোচনা, কার হাতে উঠছে এবারের ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি। বিশ্বকাপের মহোৎসব শুরু হতে না হতেই বিশ্বজুড়ে বইছে উন্মাদনার ঝড়, আর সেই ঝড়ের হাওয়া বেশ ভালোভাবেই লেগেছে ইউরোপের ফুটবল পরাশক্তি পর্তুগালে। রাজধানী লিসবন থেকে শুরু করে পর্তোর প্রতিটি অলিগলি এখন ফুটবল জ্বরে আক্রান্ত। বিস্তারিত জানাচ্ছেন পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদ। সাধারণত পর্তুগিজদের ফুটবলের আবেগ বলতে ইউরো কাপ বা ঘরোয়া লীগ, পর্তু স্পোর্টিংকে ঘিরেই। কিন্তু বিশ্বকাপ এলেই যেন খোলস বদলাতে শুরু করে পুরো দেশের। প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে স্থানীয় পর্তুগিজ সবাই এখন মেতে উঠেছে প্রিয় দলকে জেতানোর ছক কষতে। পর্তুগালের সংস্কৃতিতে ফুটবল দেখার আসল মজা হলো ক্যাফেতে বসে আড্ডা দেওয়া। বিশ্বকাপ উপলক্ষে শহরের বড় বড় স্কোয়ার ও রেস্তোরাঁগুলোতে বসানো হয়েছে বিশাল আকারের জয়েন্ট স্ক্রিন। পর্তুগালের ম্যাচগুলোর দিনগুলো বটেই, অন্যান্য দলের ম্যাচগুলোও ক্যাফেতে বসে একসাথে সবাই দেখছে। সবাই নিজের প্রিয় দলটিকে মনে প্রাণে ধারণ করে মেতে উঠেছে উল্লাসে। এবার আমার ফেভারিট টিম হচ্ছে ব্রাজিল, এন্ড হোপফুলি এবার ব্রাজিল জিত। আমি চাই রোনাল্ডো জিতুক। Vou-vos dar a minha opinião acerca deste clubes fortes, mas muito fortes. পর্তুগালে বসবাসরত বিশাল প্রবাসী কমিউনিটি, বাংলাদেশি, ব্রাজিলিয়ান, পাকিস্তানি ও ইন্ডিয়ান, এই উন্মাদনায় যোগ হয়েছে নতুন মাত্রা। বিশেষ করে ব্রাজিলিয়ান ও পর্তুগিজদের মধ্যকার ফুটবল রসায়ন ও এশিয়ান কমিউনিটির আর্জেন্টিনা ব্রাজিলের লিসবনের আবহাওয়া যেন আরো গরম করে তুলেছে। মাঠের লড়াই শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটাবে সেটা সময়ই বলে দেবে। আপাতত পর্তুগালের ফুটবল প্রেমীরা বেশ মজাই আছেন এই ফুটবল বিশ্বকাপে। রাজধানী লিসবনের পাসাদো কমার্শিয়াল থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। বাংলাদেশের পাশাপাশি সৌদি আরবেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে ২৬ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন শ্রম কাউন্সিলর সিরাজুল সালেকিন, কমার্শিয়াল কাউন্সিলর ও পরীক্ষা কেন্দ্রের কোঅর্ডিনেটর সৈয়দা নাহিদা হাবিবা, স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ জসিমউদ্দিন। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে আদালতের রায়ে স্বস্তিতে অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশু সাংবিধানিক অধিকার ফিরে পেল মন্তব্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের নজিরবিহীন নিরাপত্তা। বিশ্বকাপ ও উৎসব ঘিরে শহর জুড়ে মোতায়েন হাজারো পুলিশ। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে উঠে বিয়ের প্রস্তাবের ব্যতিক্রমী ঘটনা। অনুমতি ছাড়া ভবনে প্রবেশের দায়ে আটক রাশিয়ান যুবক। এবং কুয়েতে সুলভ মূল্যের ব্যতিক্রমী ফ্রাইডে মার্কেট। নতুন পুরাতন পণ্যের সমাহারে বাংলাদেশের মার্কেটে ঘুরে বেড়ানোর অনুভূতি।
দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেলের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল চ্যানেলের খবর সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।